where the mind is without fear and the head is held high, where knowledge is free. ওয়েলকাম স্টুডেন্টস, আমি ময়না উচ্চ বিদ্যালয়ের সহশিক্ষক উমর আলী আজকে আবার তোমাদের মাঝে ষষ্ঠ অধ্যায়ের একটা অংশ আলোচনার জন্য উপস্থিত হয়েছি। আশা করি এর আগে আমার আলোচনাগুলো তোমরা খুব ভালোভাবে শুনেছ এবং তোমরা বিভিন্ন ব্যাপারে বুঝতে পেরেছ। এর আগের দিন আমি যেটা আলোচনা করেছিলাম গণপরিষদের উপরে, তো সেখানে আমি আলোচনা করতে গিয়ে গণপরিষদ গঠন, তারপর সংবিধান রচনার উদ্যোগ এই ব্যাপারে, সেখানে আমি গ্রেট ক্যালকাটা কিলিংয়ের কথা বলছিলাম যে ভারত ভাগ নিয়ে যে এতটা যে মানে বলতে গেলে খুনাখুনি, ভারত ভাগ নিয়ে যে লুটপাট, ভারত ভাগ নিয়ে যে সম্পত্তি হানি, এই ভারত ভাগের ব্যাপার নিয়ে যে জীবনহানি, এটা সত্যি খুব দুঃখজনক এবং আমরা সেটা এর আগের আলোচনায় আমরা দেখেছি। তো সেটাকেই কেন্দ্র করে আজকে আমি যে আলোচনাটা করব তোমাদের সামনে, সেটা হচ্ছে মাউন্টব্যাটেন পরিকল্পনা। মেনলি আলোচনা করব মাউন্টব্যাটেন পরিকল্পনা, তারপরে মাউন্টব্যাটেনের প্রস্তাব, তারপরে স্বাধীনতা আইন পাস ইত্যাদি ইত্যাদি জিনিসগুলো। তো শুরুতেই যেটা আমি বলতে চাই সেটা হচ্ছে যে সময়ে কংগ্রেস আর মুসলিম লীগের মধ্যে চূড়ান্ত বিরোধ দেখা দিয়েছিল, সেই সময়ে বড়লাট লুই মাউন্টব্যাটেন ভারতে আসেন এবং বলা হচ্ছে যে তার লক্ষ্যটাই ছিল যে ভারতীয়দেরকে ক্ষমতা হস্তান্তর করা। আমি এখানে ছক আকারে লিখে দিয়েছি, একের পর এক আমি তোমাদের সামনে আলোচনাগুলো তুলে ধরব। পরিস্থিতিটা সেই সময় কেমন ছিল, যেমন অগ্নিগর্ভ ভারত আমি এখানে লিখেছি। অগ্নিগর্ভ ভারত কথাটা থেকে তোমরা বুঝতে পারছো, সেই সময় ভারতবর্ষ মনে হচ্ছিল যেন মানে অগ্নিকুণ্ডের মধ্যে দাঁড়িয়ে আছে। চারিদিকে শুধু লুটপাট, খুন, সম্পত্তি হানি, নারীদের উপর অত্যাচার ইত্যাদি ইত্যাদি ব্যাপারগুলো সেই সময়ে দেখা দিয়েছিল, যার জন্য একরকমের বলা যেতে পারে যে একটা সাম্প্রদায়িকতার আগুন জ্বলছিল সেই সময়ে, হিন্দু মুসলিম কেন্দ্র করে, ভারত ভাগকে কেন্দ্র করে। কারণ কংগ্রেসীদের অনেকে, বিশেষ করে গান্ধীজি, চাইতেন না ভারত ভাগ হোক। মুসলিম লীগের মোহাম্মদ আলী জিন্নাহ চাইতেন অবশ্যই ভারতবর্ষ ভাগ হয়ে পাকিস্তান নামে একটা আলাদা রাষ্ট্র হবে। মাউন্টব্যাটেনের ব্যক্তিগত সচিব, একান্ত সচিব জর্জ এবেল মাউন্টব্যাটেনকে জানান যে ভারতবর্ষ
ধীরে ধীরে গৃহযুদ্ধের দিকে যাচ্ছে, এগিয়ে চলেছে গৃহযুদ্ধের দিকে। কে বললাম? এবেল। এবেল জানাচ্ছেন মাউন্টব্যাটেনকে যে ভারতবর্ষ ধীরে ধীরে গৃহযুদ্ধের দিকে এগিয়ে চলছে। শুধু এবেল কেবল না, পাঞ্জাবের গভর্নর গ্ল্যান্সিও বলেন যে সারা প্রদেশে গৃহযুদ্ধের হাওয়া বইছে, সারা প্রদেশে। গ্ল্যান্সি কি বলছেন? গ্ল্যান্সি বলছেন যে সারা প্রদেশে গৃহযুদ্ধের হাওয়া বইছে, এরকম একটা পরিস্থিতি দেখা দিয়েছে ভারতবর্ষে। এবং ব্রিটিশদের একজন উচ্চপদস্থ কর্মচারী, তার নামটা একটু বলি, তিনি হচ্ছেন ইসমে, মানে লর্ড ইসমে। লর্ড ইসমে বলেন যে ভারতবর্ষ মাঝ সমুদ্রের একটা আগুন লাগা জাহাজ। ইসমে কি বলছেন? যে ভারতবর্ষ মাঝ সমুদ্রে আগুন লাগা জাহাজ, যার নিচের খল বারুদে ভর্তি। কথাটা ভালো করে মনে রাখা দরকার। উনি বলছেন যে ভারতবর্ষ এখন এমন অবস্থা যে ভারতবর্ষ মাঝ সমুদ্রে একটা আগুন লাগা জাহাজ, যার নিচের খোল বারুদে ভর্তি। তাহলে মাঝ সমুদ্রে যদি একটা জাহাজ যদি আগুন লাগা অবস্থা থাকে, তাহলে কি পরিস্থিতি হয়? তার মানে উনি বলতে চাইছেন যে ভারতবর্ষ এখন এমন অবস্থায়, মানে এমন অবস্থার দিকে ভারতবর্ষ গেছে, ভারতবর্ষ চারিদিকে শুধু যেন খুনাখুনি আর হচ্ছে, মনে হচ্ছে যে অগ্নিকুণ্ড দাবানল ছড়িয়ে পড়েছে ভারতবর্ষের বুকে। তো যাই হোক, এই পরিস্থিতিতে আমি এখানে দিয়েছি যেমন ভারতকে অখণ্ড রাখার প্রয়াস। এই পরিস্থিতিতে লর্ড মাউন্টব্যাটেন তিনি চেয়েছিলেন সেই সময়ে যে ভারতবর্ষ বিভাজন না করে ভারতীয়দের ক্ষমতা হস্তান্তর করতে, ভারতকে মানে অখণ্ড রাখতে। গান্ধীজিও কিন্তু ভারত বিভাজনটা চাননি। গান্ধীজিও বরং তিনি বলেছিলেন যে ব্রিটিশরা যদি এই ভারত বিভাজনের পরিকল্পনা যদি নেয়, তাহলে তাদের কাছে খুব ভুল হয়ে যাবে, খুবই ভুল হয়ে যাবে। তাই জন্য তিনি ভারত বিভাজন কিন্তু যেন ব্রিটিশরা না মেনে নেন। এবং গান্ধীজি আরও বলেছিলেন যে প্রয়োজনে সরকারের দায় দায়িত্ব জিন্নার হাতে তুলে দেওয়া হোক। কার হাতে তুলে দেওয়া হোক বলা হচ্ছে? বললাম মোহাম্মদ আলী জিন্নার হাতে তুলে দেওয়া হোক। তা সেটাও ঠিক আছে, কিন্তু ভারত বিভাজন যেন না হয়। যদিও পণ্ডিত জওহরলাল নেহরু তিনি কিন্তু এই মহাত্মা গান্ধীর যে এই যে কথাটা, যে সরকার পরিচালনার দায় দায়িত্ব সুটেড বুটেড পার্সন জিন্নার হাতে তুলে দেওয়া হোক, আমি মানে বলছি সুটেড বুটেড পার্সন জিন্নার কথা, যাই হোক, তো জিন্নার হাতে তুলে দেওয়া হোক, তো সেটা কিন্তু তীব্র প্রতিবাদ করেছিলেন পণ্ডিত জওহরলাল নেহরু। তারপরে আমি এখানে দিচ্ছি জিন্নার ভূমিকা। যাই হোক, যেই সময় একটা চেষ্টা চালানো হচ্ছে যে ভারতবর্ষকে যেন টুকরো না করা হয়, ভারতবর্ষকে যেন ভাগ না করা হয়, সেই সময়টাতেই জিন্না শুধু পাকিস্তান 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 দাবি, পাকিস্তান নামে আলাদা রাষ্ট্র গঠনের সপক্ষে শুধু প্রচার চালাতে তিনি কিন্তু শুরু করলেন। বড়লাট পর্যন্ত বলেছিলেন যে জিন্নার সঙ্গে কথা বলে মনে হচ্ছে যে উনি একজন হচ্ছে মানসিক বিকারগ্রস্ত একটা মানুষ, একজন মানসিক বিকারগ্রস্ত, মানে যেমন মানসিক রুগীরা যেমন হয় সেই ধরনের একজন মানুষ যে জিন্না, তার সঙ্গে কথা বলে সেটা মনে হচ্ছে। এটা কিন্তু আমার কথা না, এটা হচ্ছে লর্ড মাউন্টব্যাটেন বলছেন। তো যাই হোক, এই পরিস্থিতিতেও দেখা গেল বিশেষ করে সেই সময়ে লর্ড মাউন্টব্যাটেন সেই না চান ভারত বিভাজন, গান্ধী না চান, কিন্তু সেই সময় যে পরিস্থিতি, লর্ড মাউন্টব্যাটেনও মনে করলেন যে পাঞ্জাব, বাংলা ইত্যাদি জায়গাগুলো, অন্যান্য স্থানে এই দাঙ্গাটা আরও চলমান হয়ে যাবে, এটা দীর্ঘস্থায়ী হয়ে যাবে। তো ভারত ভাগটা যদি না করা হয়, তাহলে এই দাঙ্গা একটা দীর্ঘস্থায়ী দাঙ্গায় পরিণত হয়ে যাবে। তার ফলে কি হবে
জীবন হানি হবে, সম্পত্তি হানি হবে, দেশের পরিস্থিতি আরও খারাপ হয়ে যাবে। তাই জন্য মনে হয় ভারত ভাগটাই হচ্ছে একটা শ্রেষ্ঠ পন্থা। যাই হোক, এখানে আমি লিখেছি গান্ধীজির ভূমিকা। মোহনদাস করমচাঁদ গান্ধী তিনি কিন্তু কোনো মতেই ভারত বিভাগটা মন থেকে মেনে নিতে পারছিলেন না। নেহেরু, প্যাটেল মানে সর্দার প্যাটেল, তারা ভারত বিভাগকে সেই সময়ে ভারত বিভাগ হওয়াটাই হচ্ছে শ্রেয় তারা মনে করতেন, কিন্তু গান্ধীজি সেটা মেনে নিতে পারেননি এবং আজাদও মেনে নিতে পারেননি। গান্ধীজি বরং একটা সময় বলেছিলেন, কি বলেছিলেন আমি একটু বলছি, ভালো করে মনে রাখবে। গান্ধীজি বলেছিলেন যে একদিকে ইংরেজদেরকে যেমন একটা তাদেরকে বলেছিলেন যে দেশ ভাগে শরিক হওয়া মানে এটা একটা বিশাল ভুল তাদের ক্ষেত্রে, একটু আগে আমি বললাম। এবং তিনি পরবর্তীকালে তিনি এটাও বললেন যে সর্দার ও জওহরলাল মনে করেন যে দেশ ভাগ হলে নাকি শান্তি ফিরবে, কিন্তু আমি মানে কে, মানে গান্ধীজি বলছেন, কিন্তু আমি স্পষ্ট দেখতে পাচ্ছি যে দেশ বিভাগের মূল্যে আমরা যে স্বাধীনতা পাচ্ছি তার ভবিষ্যৎ অন্ধকার। আমি হয়তো এসব দেখার জন্য বেঁচে থাকব না, কিন্তু ভাবি প্রজন্ম জানুক। কি জানুক? উনি আরও বলছেন যে ভাবি প্রজন্ম জানুক যে এই দুঃসহ চিন্তায় এই বৃদ্ধ কি যন্ত্রণাই না ভোগ করেছে। তারা যেন কখনো না বলে যে গান্ধী ভারতের অঙ্গচ্ছেদের একজন অংশীদার ছিলেন। মানে অঙ্গচ্ছেদ মানে কি, ভারতবর্ষ ভাগ হয়ে গেলে তো বলা যেতে পারে ভারতবর্ষকে যদি আমরা একটা আমাদের বডি মনে করি, বডি, তোমরা ভালো করে ব্যাপারটা বুঝো, ভারতবর্ষকে আমরা যদি একটা বডি মনে করি তাহলে তার রাইট আই অ্যান্ড লেফট আই বলা যেতে পারে ভারত অ্যান্ড পাকিস্তান। তাহলে একটা বডিকে যদি ভাগ করে দেওয়া হয় তাহলে একটা অঙ্গচ্ছেদের মতো অবস্থা হয়ে যাবে। গান্ধীজি তাই এই কথাগুলো বলেছিলেন যে শেষের জিনিসটা দেখো যে এই বৃদ্ধ কি যন্ত্রণায় ভোগ করেছে, তারা যেন কখনো না বলে গান্ধী ভারতের অঙ্গচ্ছেদের একজন অংশীদার ছিলেন। যাই হোক, এরপর 2রা জুন মাউন্টব্যাটেন ভারত ভাগের পরিকল্পনা নিয়ে বিভিন্ন দলের 7 জন নেতার সঙ্গে উনি আলোচনা করেন। এখন আমি আলোচনা করব মাউন্টব্যাটেনের ঘোষণা। ভারত বিভাজনের পরিকল্পনা ব্রিটিশ সরকার অনুমোদন করার পর লর্ড মাউন্টব্যাটেন 3রা জুন 1947 সালে তার প্রস্তাবটি তিনি পেশ করেন, বা বলা যেতে পারে যে তার পরিকল্পনা তিনি সেই সময়ে ব্রিটিশ সরকার অনুমোদন করার পর কিসের পরিকল্পনা, তার ভারত বিভাগের পরিকল্পনা তিনি ঘোষণা করেন। ভালো করে মনে রাখবে ব্যাপারটা, ভারত বিভাজনের পরিকল্পনা ব্রিটিশ সরকার অনুমোদন করার পর লর্ড মাউন্টব্যাটেন 3রা জুন 1947 সালে, সালটা ভালো করে মনে রাখবে, 3রা জুন 1947 সালে তার ভারত বিভাজনের পরিকল্পনা ঘোষণা করেন। এটাকেই বলা হচ্ছে মাউন্টব্যাটেন পরিকল্পনা, বা মাউন্টব্যাটেন পরিকল্পনা বলতে কি তোমরা এইভাবে বলতে পারো যে মাউন্টব্যাটেন প্রস্তাব বা মাউন্টব্যাটেন রয়েদাত বা মাউন্টব্যাটেন অ্যাওয়ার্ড, এটাকে বলা হচ্ছে তাহলে কি মাউন্টব্যাটেন প্রস্তাব, মাউন্টব্যাটেন প্রস্তাব বা মাউন্টব্যাটেন রয়েদাত বা মাউন্টব্যাটেন অ্যাওয়ার্ড। এই প্রস্তাবে কি বলা হলো? এই প্রস্তাবে বলা হলো নাম্বার 1 যে ভারতবর্ষকে 2টো ডোমিনিয়নে ভাগ করা হবে। বলা হলো কি 2টি ডোমিনিয়ন, একটা হচ্ছে ভারত আর একটা হচ্ছে পাকিস্তান, এবং তারা হচ্ছে নিজেরা নিজেদের ডোমিনিয়নে স্বাধীনভাবে, বিশেষ করে তারা নিজ নিজ আভ্যন্তরীণ ও বৈদেশিক বিষয়ে পরিচালনা করবে স্বাধীনভাবে। নাম্বার 2 মুসলিম প্রধান সিন্ধু, তারপরে হচ্ছে পশ্চিম পাঞ্জাব, কি বললাম, সিন্ধু, পশ্চিম পাঞ্জাব,
পশ্চিম পাঞ্জাব ও পূর্ব বাংলাকে নিয়ে পাকিস্তান গঠিত হবে। পূর্ব বাংলাকে নিয়ে পাকিস্তান গঠিত হবে, আর পাঞ্জাব আর বাংলাকে ভাগ করা হবে বলা হলো। পাঞ্জাব আর বাংলাকে ভাগ করা হবে, বিভক্ত করা হবে। এবং এই দুই প্রদেশ, একটা জিনিস মনে রাখবে, এই পাঞ্জাব বাংলাকে বিভক্ত করা হবে, কিন্তু এই দুই প্রদেশের কোন কোন অঞ্চল কোন কোন ডোমিনিয়নের সঙ্গে যুক্ত থাকবে তা নির্ধারণের জন্য কি করা হবে, যে বিশেষ করে হচ্ছে একটা সীমানা নির্ধারণ কমিশন গঠন করা হবে। তাহলে এই দুই প্রদেশের কোন কোন অঞ্চল কোন ডোমিনিয়নের সঙ্গে যুক্ত হবে তার জন্য একটা সীমানা নির্ধারণ কমিশন গঠন করা হবে। নাম্বার 4, উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ ও আসামের শ্রীহট্ট জেলা সেটা কোন ডোমিনিয়নের সঙ্গে যুক্ত হবে? উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ আর বললাম আসামের শ্রীহট্ট জেলা এগুলা কোন ডোমিনিয়নের সঙ্গে যুক্ত হবে সেটার জন্য কি করা হবে? গণভোট করা হবে। গণভোটের একটা সিদ্ধান্ত কথা বলা হলো। নাম্বার 5 আমরা বলতে পারি যে দেশীয় রাজ্যগুলো নিজ নিজ সার্বভৌম ক্ষমতা তারা পাবে, সভরেন পাওয়ার, যেটা সার্বভৌম ক্ষমতা তারা ভোগ করবে। সেটাই কেবল নয়, এবং তারা ইচ্ছা করলে যে কোনো ডোমিনিয়নের সঙ্গে তারা যুক্ত হতে পারবে। এবং একটা জিনিস ভালো করে মনে রাখবে যে প্রত্যেক ডোমিনিয়নের গণপরিষদ বা আইনসভা সেই ডোমিনিয়নের সংবিধান রচনা করবে, তার ডোমিনিয়নের সংবিধান রচনা করবে। এই জিনিসগুলো হলো যেটা আমি বললাম, এগুলো হচ্ছে মাউন্টব্যাটেনের প্রস্তাবের মধ্যে কিন্তু ছিল। এখন আলোচনা করব আমি দেশ ভাগের প্রস্তাবের প্রতিক্রিয়া। দেশভাগের প্রস্তাবের প্রতিক্রিয়া। মাউন্টব্যাটেনের এই যে দেশভাগের যে প্রস্তাবটা দেওয়া হলো, এতে কিন্তু বিভিন্ন রিয়াকশন দেখা গেছিল। কার রিয়াকশনগুলো কেমন ছিল ওয়ান বাই ওয়ান আমি আলোচনা করছি, তাহলে তোমরা বুঝতে পারবে। গান্ধীজির প্রাথমিক আপত্তি, আমি কিন্তু শুরু থেকে বলছি, তোমরা আমার আলোচনাগুলো নিশ্চয়ই শুনছো, বুঝতে পারছো। গান্ধীজি কিন্তু দেশভাগটা চাইতেন না। ওই জন্য প্রথম দিক থেকে উনি কিন্তু অনড় ছিলেন যে দেশভাগ যেন না হয়, মানে এই কথার উপরে যে দেশভাগ কিছুতেই তিনি কিন্তু পছন্দ করতেন না। এমনকি তিনি এই কথাটা বলেছিলেন যে যদি দেশভাগ করতে হয় কেবলমাত্র আমার মৃতদেহের উপরেই ভারতকে ভাগ করতে হবে। ভারত ভাগ হতে পারে পাঞ্জাবের উপর দিয়ে, মালদার উপর দিয়ে, মহারাষ্ট্রের উপর দিয়ে, সেটা না। গান্ধীজি কি বলছেন? দেশভাগ হতে পারে, কিন্তু কি হবে? দেশভাগটা যেন আমার মৃতদেহের উপর দিয়ে হয়। দেখো মানে কত একটা মানে বলা যেতে পারে মনের মধ্যে একটা দুঃখ থাকলে, যন্ত্রণা থাকলে এই কথাটা বেরোয় যে কেবল আমার মৃতদেহের উপর দিয়েই ভারত বিভাগ হতে পারে। আব্দুল গফুর খানও তিনি কিন্তু এই দেশ ভাগের একটা তীব্র বিরোধিতা করেছিলেন, আজাদও করেছিলেন। যাই হোক, কিন্তু গান্ধীজি এত যন্ত্রণার কথা বলার পরেও গান্ধীজি কিন্তু বুঝতে পেরেছিলেন যে এখন যা পরিস্থিতি, মানে যা সিচুয়েশন, যা অবস্থা, তাতে মনে হয় দেশ ভাগটাই সেটা অনিবার্য। এই পরিস্থিতিতে দাঙ্গার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য বলা যেতে পারে গান্ধীজি শেষ পর্যন্ত এই দেশ ভাগের প্রস্তাবটা মেনে নেন এবং 14 জুন ওয়ার্কিং কমিটিতে, কংগ্রেসের ওয়ার্কিং কমিটিতে দেশভাগের পক্ষে বরং তিনি সওয়াল করেন। মৌলানা আবুল কালাম আজাদের রিয়াকশন কি ছিল? আজাদ তিনি বলতেন যে দেশভাগ হলো এক দৈব দুর্বিপাক। দেশভাগ হলো দৈব দুর্বিপাক মানে কি? মানে উনি বলতে চাইছেন যে পার্টিশন ওয়াজ এ ট্র্যাজেডি ফর ইন্ডিয়া। ট্র্যাজেডি মানে চরম দুঃখ, ভারতীয়দের জন্য একটা দুঃখ এই দেশভাগটা হলে। এবং তিনি আরও বলছেন যে তার মতে হলো যে দেশভাগ হওয়া মানে হচ্ছে কি
কংগ্রেসের একটা রাজনৈতিক একটা পরাজয়, কংগ্রেসের পরাজয়, বা একটা কি বলা যেতে পারে যে মানে পলিটিক্যাল একটা যে তাদের একটা পরাজয়, সেটা হচ্ছে এই দেশটা যদি ভাগ হয়। কিন্তু প্যাটেল ও রাজেন্দ্র প্রসাদ তাদের মতামত কি? প্যাটেল মানে সর্দার প্যাটেল ও রাজেন্দ্র প্রসাদ, সর্দার প্যাটেল বলছেন না না, এটা কোনো ব্যাপার না যে কংগ্রেসের পরাজয় হয়ে গেল, কংগ্রেস মুশকিলে পড়ে গেল, দেশ ভাগ হলে, সেটা না। এখন যা অগ্নিগর্ভ পরিস্থিতি, দেশের যা অবস্থা, তাতে অবশ্যই দেশ ভাগ হওয়াটাই হচ্ছে যুক্তিযুক্ত। এবং রাজেন্দ্র প্রসাদও উনিও বলছেন যে না, দেশ ভাগটা হওয়াই হচ্ছে সবথেকে বাস্তবসম্মত বলে এটা মনে হয়। এবং উনি বিশেষ করে আর একটা কথা বললেন যে সমস্যা সমাধানের একমাত্র পথ হচ্ছে এই গৃহযুদ্ধের চেয়ে দেশ ভাগটাই ভালো। বিভিন্ন যে সমস্যা দেশের মধ্যে, গৃহযুদ্ধ যে চলছে, হিন্দু মুসলিম যে দাঙ্গা বলছে, এর থেকে দেশ ভাগটাই হচ্ছে শ্রেয়, এটা রাজেন্দ্র প্রসাদ তিনি বলছেন। যারা ইতিহাস গবেষণা করেন, ইতিহাস নিয়ে যারা লেখালেখি করছেন, ইতিহাস নিয়ে যারা চর্চা করেন, এরকম ঐতিহাসিকরা, বিভিন্ন ধরনের যে আধুনিক ঐতিহাসিকরা, তারা কিন্তু অনেকেই বলছেন যে ভারত বিভাজনে কংগ্রেসের যে একটা মানে বলা যেতে পারে যে সম্মতি দেওয়া, এটা কিন্তু বাস্তবসম্মত, এই পরিস্থিতিতে বাস্তবসম্মত, এটা আধুনিক ঐতিহাসিকরা কিন্তু বলছেন। যেমন আমি একজনের নাম এখানে উল্লেখ করতে পারি, ডক্টর এস.আর. মেহরত্রা। তিনি বলেন যে ভারত বিভাগে সম্মত হয়ে কংগ্রেস অপেক্ষাকৃত কম ক্ষতিকারক বিকল্পটি গ্রহণ করেছিল। কথাটা ভালো করে বুঝো। এস.আর. মেহরত্রা কি বলছেন? এস.আর. মেহরত্রা বলছেন যে বিশেষ করে ভারত বিভাগে সম্মত হয়ে কংগ্রেস কম ক্ষতিকারক বিকল্পটি গ্রহণ করেছিলেন বা করেছিল কংগ্রেস। না হলে কি হতো? যদি ভারত বিভাগ ওই সময় না করা হতো, কি হতো? গৃহযুদ্ধ আরও বেড়ে যেত, নৈরাজ্য চলতো, সম্পত্তি হানি হতো, চরমতম বিশৃঙ্খলা দেখা দিত, ভারতবর্ষকে আরও কুড়ে কুড়ে খেত, আরও ভারত ভূমিকে গ্রাস করে ফেলতো এই জিনিসগুলো। তো তাই জন্য তারা কিন্তু ঐতিহাসিকরা বলছেন না, ভারত বিভাগের যে ব্যাপারটা কংগ্রেস মেনে নিয়েছিল সেটা যুক্তিযুক্ত ছিল। জিন্না কি বলছেন? জিন্না তো পাকিস্তান দাবি করছিলেন, সেটা আমরা জানি। কিন্তু পৃথক পাকিস্তান রাষ্ট্র সৃষ্টি হলেও জিন্না পুরোপুরি খুশি হতে পারেননি। কেন? উনার ইচ্ছা ছিল যে পুরো বাংলা আর পুরো পাঞ্জাবটা যেন পাকিস্তানকে দিয়ে দেওয়া হয়, এরকম একটা ব্যাপার আর কি। অনেক মানুষ আছে না যে চাওয়া পাওয়াটা একটু বেশি হয়ে যায়, যতটা পায় মনে করে আরও যদি একটু বেশি পেতাম, সেটাই। তো সেরকম ছিল জিন্নার ব্যাপারটা আর কি। জিন্না চাইছিল যে পাঞ্জাব আর বাংলা যেন পাকিস্তানে অন্তর্ভুক্ত করে দেওয়া হয়, ওই জন্য উনি সেরকম খুশি হতে পারেননি। ওই জন্য এই মাউন্টব্যাটেনের প্রস্তাবটাকে উনি বিশেষ করে কীটদগ্ধ, বিকলাঙ্গ, মানে যে পাকিস্তান মানে মাউন্টব্যাটেনের ঘোষিত যে প্রস্তাব, পাকিস্তান যে আলাদা রাষ্ট্র, সেটাকে উনি জিন্না বলছেন যে এটা হচ্ছে বিকলাঙ্গ ও কীটদগ্ধ বলে তিনি কিন্তু এটা কথাটা একরকমের বলা যেতে পারে যে কটাক্ষই করেছেন বলা যেতে পারে। তো যাই হোক, সেটা বললেও তিনি কিন্তু এটা মেনে নিয়েছিলেন, মানে দেশভাগের যে প্রস্তাবটা সেটা মেনে নিয়েছিলেন। এখন আমি আলোচনা করব যে ক্ষমতা হস্তান্তর, ভারতীয়দের প্রতিক্রিয়া, আর হচ্ছে ভারতের স্বাধীনতা আইন। ভারতের স্বাধীনতা আইন পাস। 1947 খ্রিস্টাব্দে 4 জুলাই ব্রিটিশ পার্লামেন্টে, 1947 খ্রিস্টাব্দের 4 জুলাই আর কি, 4 জুলাই ব্রিটিশ পার্লামেন্টে বিনা বাধায়, কোনো রকমের বাধা ছাড়া ভারতের স্বাধীনতা আইন বা ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট পাস হয়। কত তারিখে বললাম? 4 জুলাই বা 4 জুলাই।
এবং 18ই জুলাই তার রাজকীয় সম্মতি লাভ করে। এই আইনে কি বলা হয়? এই আইনে বলা হয় যে মাউন্ট ব্যাটেনের প্রস্তাবগুলো যেগুলো আমি বললাম কি না, ওর মধ্যেই এই আইনের ব্যাপারটাও তোমরা পেয়ে যাবে। তাও আমি বলছি, এখানে বলা হলো যেটা মূলত কয়েকটা জিনিস অবশ্য ওটা থেকে একটু আলাদা হবে। যেমন 1947 খ্রিস্টাব্দের 15ই আগস্টে কি করা হবে? ভারত বিভক্ত হয়ে ভারত ও পাকিস্তান নামে দুটি স্বাধীন রাষ্ট্র গঠিত হবে। নাম্বার 1 কি বলা হলো? বললাম 1947 সালে 15ই আগস্ট ভারত ভাগ হয়ে ভারত ও পাকিস্তান নামে দুটি পৃথক রাষ্ট্র গঠিত হবে। নাম্বার 2 নবগঠিত যে রাষ্ট্র দুটা যে হবে, মানে ভারত আর পাকিস্তান, তার ক্ষমতা হস্তান্তর করা হবে এবং প্রতিটি রাষ্ট্রের জন্য পৃথক পৃথক গভর্নর থাকবে। গভর্নর না, গভর্নর জেনারেল, পৃথক পৃথক গভর্নর জেনারেল ও আইনসভা থাকবে। নাম্বার 3 বেলুচিস্তান, সিন্ধু প্রদেশ, উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ, পশ্চিম পাঞ্জাব, পূর্ব বাংলা ও আসামের শ্রীহট্ট জেলার কিছু অংশ নিয়ে আসামের শ্রীহট্ট জেলার কিছু অংশ নিয়ে পাকিস্তান গঠিত হবে, আর অবশিষ্ট যে অংশ যে থাকলো তা নিয়ে ভারত গঠিত হবে। নাম্বার 4 দেশীয় রাজ্যগুলিকে যে কোনো ডোমিনিয়নের সঙ্গে যুক্ত হওয়ার তাদের কিন্তু একটা অধিকার দেওয়া হবে। যে কোনো ডোমিনিয়ন দেশীয় রাজ্যগুলোকে তারা ইচ্ছা করলে তাদের ইচ্ছা মতো তারা যে কোনো ডোমিনিয়নে তারা কিন্তু যুক্ত হতে পারে, যেটা আগেও আমি মাউন্ট ব্যাটেনের প্রস্তাবের সময় যেটা আমি বললাম, তোমরা আশা করি বুঝতে পেরেছ। যাই হোক, এখন আমি যেটা লাস্ট পার্ট আসছি এটার, সেটা হচ্ছে স্বাধীনতা লাভ। স্বাধীনতা আইন পাস হয়ে গেল, তারপরে কিভাবে কি ভাগ হবে সেটাও বলা হয়ে গেল। এখন আমি যেটা আলোচনা করব, কোন কোন অঞ্চলগুলো কোন ডোমিনিয়নের মধ্যে যাবে সেটাও আমি বলে দিলাম। আশা করি সেটা ব্যাপারটা বুঝতে পেরেছ। এখন হচ্ছে স্বাধীনতা লাভ। এই জায়গাটা আমাদের একটু খেয়াল করা দরকার যে ভারতের স্বাধীনতা আইন অনুসারে 1947, আমি বললাম কি একটু আগে যে স্বাধীনতা আইন অনুসারে 1947 খ্রিস্টাব্দে 15ই আগস্ট ভারতবর্ষকে ভাগ করা হবে, সেটা বলা হলো ভারত ও পাকিস্তান নামে। তো সেই অনুযায়ী এখানে ভারতের স্বাধীনতা আইন অনুসারে 1947 খ্রিস্টাব্দে 15ই আগস্ট ভারত ও পাকিস্তানকে বিশেষ করে স্বাধীন করার জন্য এবং তার সঙ্গে ভাগটা স্বাধীনতা দানের একটা প্রস্তুতি কিন্তু চলে। বিশেষ করে বিভক্ত বাংলা ও পাঞ্জাবের সীমা নির্ধারণ, আমি এর আগে বলেছিলাম সীমা নির্ধারণের জন্য একটা সীমা নির্ধারণ কমিশন গঠন করা হবে। তো এখানে ব্যাপারটা তোমরা বোঝার চেষ্টা করবে, সেখানে বাংলা ও পাঞ্জাবের সীমানা নির্ধারণের উদ্দেশ্যে স্যার সিরিল রেডক্লিফের নেতৃত্বে একটি কমিশন গঠিত হয়। কার নেতৃত্বে? রেডক্লিফের নেতৃত্বে একটা কমিশন গঠিত হয়। এবং একটা জিনিস মনে রাখবে, এখানে একটা জিনিস বলে রাখা ভালো, জম্মু কাশ্মীর, জুনাগড় এবং বিশেষ করে হচ্ছে আরও বিভিন্ন ধরনের ভারতের অন্তর্গত সব দেশীয় রাজ্য ভারত রাষ্ট্রে কিন্তু যোগ দেয়। এটা কিন্তু আমাদের ভারতীয় হিসাবে একটা ভালো দিক যে জম্মু কাশ্মীর, জুনাগড় সহ ভারতের অন্তর্গত সব দেশীয় রাজ্য ভারতে যোগ দেয়। অনেক ঐতিহাসিক বলছেন কি যে হায়দ্রাবাদ কিন্তু দেওয়ালের লেখা পড়েনি। হায়দ্রাবাদ দেওয়ালের লেখা পড়েনি মানে কি? এখানে বলা হচ্ছে হায়দ্রাবাদ কিন্তু সেই সময় ভারতের যোগদান থেকে বিরত থাকে। চারিদিকে যে খুন, এই যে দাঙ্গা আর কিছু হচ্ছে, অনেকে বলছে মনে হয় হায়দ্রাবাদ সেগুলা বোধহয় জানেই না, এরকম একটা ব্যাপার। যাই হোক, বলা হয়েছিল কি বললাম আমি, স্বাধীনতা আইন পাসের ক্ষেত্রে আমি কি বললাম, আলাদা আলাদা রাষ্ট্র গঠিত হবে, আলাদা আলাদা গভর্নর জেনারেল থাকবে। এখানে হলো কি পাকিস্তানে 15ই আগস্ট জিন্নাহ পাকিস্তানের গভর্নর জেনারেল হলেন এবং লিয়াকত আলী খান তিনি হলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। তাহলে গভর্নর জেনারেল কে বললাম? গভর্নর জেনারেল হচ্ছে মোহাম্মদ আলী জিন্নাহ এবং লিয়াকত আলী খান হচ্ছেন ভারতবর্ষের না, কিন্তু মনে রাখবে পাকিস্তানের প্রধানমন্ত্রী। আর ভারতবর্ষের ক্ষেত্রে কি হলো, স্বাধীন ভারতের প্রথম সেই সময়ে গভর্নর জেনারেল, তোমরা জানো তার নামটা আমি বারবার বলছি, লর্ড মাউন্ট ব্যাটেন। তিনি স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল হলেন লর্ড মাউন্ট ব্যাটেন এবং
প্রধানমন্ত্রী তোমরা জানো, তার নামটা অনেকবার আমি বলেছি, সেটা যে পণ্ডিত জওহরলাল নেহেরু। এবং মাউন্টব্যাটেন ভারত ত্যাগের পর ভারতের শেষ গভর্নর জেনারেল যিনি হলেন, তিনি হচ্ছেন চক্রবর্তী রাজা গোপালাচারী। চক্রবর্তী রাজা গোপালাচারী, মনে রাখবে। তাহলে কি বললাম, যে স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল লর্ড মাউন্টব্যাটেন, প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু, আর পাকিস্তানের হচ্ছে গভর্নর জেনারেল মোহাম্মদ আলী জিন্না, পাকিস্তানের প্রধানমন্ত্রী সেই সময় আমি এখানে লিখেও দিয়েছি লিয়াকত আলী খান। তো যাই হোক, এই সময় একটা জিনিস মনে রাখতে হবে যে ভারতবর্ষ স্বাধীনতা পেল, আমি শেষের দিকে আসছি, ভারতবর্ষ স্বাধীনতা পেল, দাঙ্গা হাঙ্গামার কাছ থেকে আমরা বাঁচতে চাইলাম, আমরা সম্পত্তি হানি থেকে বাঁচতে চাইলাম, জীবন হানি থেকে আমরা বাঁচতে চাইলাম, গৃহযুদ্ধ থেকে আমরা বাঁচতে চাইলাম। কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, ভারতবাসী তথা আমরা স্বাধীনতা পেলাম ঠিকই, কিন্তু আমাদের ভারত নামক যে একটা শরীর দেহ, সেটার কিন্তু অঙ্গচ্ছেদ হয়ে গেল। এবং জওহরলাল নেহেরু আবেগদীপ্ত কণ্ঠে তিনি একটা কথা বলেছিলেন যে মধ্যরাত্রির ঘণ্টা যখন বাজবে, সমস্ত বা সমগ্র বিশ্ব যখন নিদ্রামগ্ন, ভারত তখন জেগে উঠবে জীবন ও স্বাধীনতার চেতনায়। কি বললাম, যে মধ্যরাত্রির ঘণ্টা যখন বাজবে, সমগ্র বিশ্ব যখন নিদ্রামগ্ন, মানে গভীর নিদ্রামগ্ন, শুধু নিদ্রামগ্ন উনি বলেননি, গভীর নিদ্রামগ্ন, ভারত তখন জেগে উঠবে জীবন ও স্বাধীনতার চেতনায়। মানে ঘটনাটা হয়েছিল, একটা জিনিস বলা ভালো, 14-15 আগস্ট মধ্যরাত্রে কিন্তু ভারতের গণপরিষদের অধিবেশন বসে, এটা জিনিস মাথায় রাখবে। 14-15 আগস্ট, মানে 14 আর 15 আগস্ট মধ্যরাত্রে যদি হয়, তাহলে না 15 আগস্ট 14 আগস্ট, তাহলে হচ্ছে কি মধ্যরাত্রের কথা বলা হচ্ছে। ওই জন্য এখানে আমি লিখে দিলাম 14 আর হচ্ছে 15, 14-15 দিয়েছি, মানে 14-15 আগস্ট মধ্যরাত্রে কিন্তু গণপরিষদের অধিবেশন বসে। কারণ জওহরলাল নেহরু আবেগদীপ্ত কণ্ঠে এটা বললেন। ঠিকই তো তাই, যে হয়তো অনেক মানুষ সকালবেলায় ঘুম থেকে উঠে চোখ রগড়াতে রগড়াতে দেখছে যে ওদের জায়গা জমি সব ঠিক আছে, কিন্তু হয়ে গেল দেশটার নাম পাকিস্তান। এরা হয়তো ভাবছে যে আরে আমাদের যারা সব সহচর আর কিছু ছিল, সবাই আমাদের আশেপাশে ছিল, দেখা গেল তাদের মধ্যে অনেকেই অন্য একটা দেশের মানুষ আজকে থেকে। তো এই যে একটা ব্যাপার, স্বাধীনতা আমরা পেলাম, আমাদের 200 বছরের ব্রিটিশদের হাত থেকে আমরা নিস্তার পেলাম, মুক্তি পেলাম, এক রকমের সবই ঠিক আছে, কিন্তু ব্রিটিশরা আমাদের স্বাধীনতা দিয়ে গেল ঠিকই, কিন্তু আমরা পেলাম কি দুটো রাষ্ট্র, যেটা অনেকেই অনেকের স্বজনকে বলা যেতে পারে মানে হচ্ছে সেই সময় হারিয়েছে, এবং অনেকেই অনেকের সম্পর্ক মানে হচ্ছে মন থেকে ছিন্ন না হলেও যে দেশ ভাগের একটা ভিত্তিতে কিন্তু আলাদা আলাদা দেশের মানুষ হয়ে গেছে। এইভাবে যাই হোক, এই আমরা মেনলি যেটা আজকে জানলাম সেটা হচ্ছে ভারতের ক্ষমতা হস্তান্তর, এবং তার মাধ্যমে কিভাবে মানে স্বাধীনতার এটা আসলো, স্বাধীনতার আইন পাশ হলো, এবং মাউন্টব্যাটেন পরিকল্পনা প্রস্তাব, এই জিনিসগুলো আমরা জানলাম। আজকের মতো এখানে এসে আমি কয়েকটা প্রশ্ন দিব এই টপিকটার উপরে। এরপরের দিন আমি জাপান ও দ্বিতীয় বিশ্বযুদ্ধ আলোচনা করব। তো এর উপরে যে প্রশ্নগুলো হতে পারে সেটা হচ্ছে, আমি কয়েকটা কোশ্চেন দিচ্ছি এখানে। মাউন্টব্যাটেনের পরিকল্পনা কি?
সবগুলো কোশ্চেন আমি লিখছি না, তোমরা আমার তো কথা শোনার মাধ্যমে তোমরা বুঝতেও পারবে, সবগুলো না লিখলেও হবে। যেটা বললাম যে মাউন্ট ব্যাটেনের পরিকল্পনা কি, এই পরিকল্পনার মাধ্যমে কিভাবে ভারত বিভাগ করা হয়, এটা 2+6 এরকম থাকবে 8 মার্কসের। অথবা এটা এরকম হতে পারে যে আমি কিন্তু লিখছি না, তোমরা বুঝতে পারবে যখন তোমরা দেখবে। মাউন্ট ব্যাটেন পরিকল্পনার মূল বিষয় কি ছিল, এই পরিকল্পনার ফল কি হয়েছিল। কি বললাম? মাউন্ট ব্যাটেন পরিকল্পনার মূল বিষয় কি ছিল, এই পরিকল্পনার ফল কি হয়েছিল। এটা হবে 3+5 মানে 3+5 8। তারপর একটা কোশ্চেন হতে পারে যে কোন পটভূমিকায় মাউন্ট ব্যাটেন পরিকল্পনা ঘোষিত হয়, ব্যাকগ্রাউন্ডটা কি আর কি, এই পরিকল্পনার প্রতিক্রিয়া কি হয়েছিল। আমি আলোচনা করেছি যেভাবে, আশা করি বুঝতে পেরেছ। এটা হবে 4+4 4+4 হতে পারে। অথবা মাউন্ট ব্যাটেন পরিকল্পনা কি, এই পরিকল্পনার বিষয়ে ভারতীয় নেতৃবৃন্দের কি মনোভাব ছিল। আমার আলোচনার মধ্যেই সবগুলো আছে, এটা 2+6। যাই হোক, এগুলো ভালো করে তোমরা করবে, সবাই খুব ভালো থাকবে। আশা করি তোমরা সুস্থ আছো, সুস্থ থাকবে, এটাই উপর মালিকের কাছে প্রার্থনা করি। সবাই ভালো থেকো। আবার আমি তোমাদের সামনে আবার এই অধ্যায়ের উপরে আলোচনার ভান্ডার নিয়ে উপস্থিত হব কোনো একদিন। ঠিক আছে, ধন্যবাদ, সবাই ভালো থেকো।